Okay. Walaikum salam. Okay, fine. How are you? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। Okay. আচ্ছা। Do you participate in my last lecture class? In about I introduce general bacteriology, systemic bacteriology, and some part of immunology. Do you participate? Yes, Okay, ma'am. fine. Today I will discuss about the topics of term 2. In term 2, in our session mainly starts from last 2 weeks of November up to February. Okay, but there is some due to some problem. This you are a travel, so তোমাদেরকে মাস্ট এই সম্পর্কে জানতে হবে। You will be informed about the topics that is needed for your term 2 exam. In term 2, we discuss the virology, parasitology, and mycology. Virology, that means the knowledge about virus. Okay, it is the first term. In case of parasitology, we discuss protozoa and helminth. প্রোটোজোয়া সম্পর্কে কিছু জানি আর হেলমিন্থ সম্পর্কে, যেগুলো আমরা বলি যে বাংলা যেগুলো বলি, যেমন ধরো কৃমি, আমাদের দেশে যে কমন কিছু কৃমি থাকে হেলমিন্থ সেই সম্পর্কে। আর মাইক্রোলজি, দ্যাট মিনস অ্যাবাউট দ্য ফাঙ্গাস। ফাঙ্গাস মানে ছত্রাক। তোমরা অনেক কিছু বাংলা যেটা জানো, ছত্রাক ইন্টারে এইচএসসি তে তোমরা পড়াশোনা করছো ছত্রাক সম্পর্কে, সেই সম্পর্কে জানা হয়। তবে ছত্রাক বলতে আমরা প্লান্ট ছত্রাক, প্লান্ট মাইক্রোলজি সম্পর্কে না, আমরা হিউম্যান মাইক্রোলজি সম্পর্কে জানতে চাই। The mycology which is important for the disease of human. এই টপিকস গুলা নিয়ে আজকে একটু আলোচনা করবো। তবে এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড তোমার ভাইরাস নিয়ে ডিসকাশন হচ্ছে, আজকে আমি একটু ভাইরাস নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের ভাইরোলজি সম্পর্কে ইন্টারেস্ট জাগে, নিউজ পেপারে পড়ছো, ইউ অলরেডি read about different types of virus in newspaper which may be outbreak in the different parts of the world. Okay, এই সম্পর্কে একটু জানা না থাকলে তোমাদের জন্য it will be very much effective for you. কি টাইপের ভাইরাস, কেন হচ্ছে, কোনটা স্প্রেড, কোনটা চেঞ্জিং হচ্ছে, তোমরা কিন্তু অনেক কিছু এই টার্ম গুলো পড়ো কিন্তু, যে কখনো শুনো ডিএনএ ভাইরাস, কখনো শুনতেছো আরএনএ ভাইরাস, আবার কখনো শুনতেছো পরিবর্তন হচ্ছে, কি ব্যাপার ভ্যাকসিন কাজ করতেছে না, কেন ভাইরাসটা বলতেছে চেঞ্জ হচ্ছে, উইক হচ্ছে। এই টার্ম গুলো আমার মনে হয় বেশ ইদানিং মনে হয় তোমরা পড়তেছো, জানতেছো, শুনতেছো। কিছু কিছু জেনে থাকলে, তোমাদের টপিক গুলো জানা থাকলে তোমাদের জন্য ইজি হবে যে কেন এটা হচ্ছে। তোমাদের কিন্তু এখন লেমেনদের মতো জানলে হবে না, ঠিক না, কারণ গুলা জানতে হবে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, কেন এটাকে ডিএনএ ভাইরাস বলতেছে, কেন আরএনএ বলতেছে, কেন এটা এনভেলাপ হলে সুবিধা নাকি নন এনভেলাপ হলে ভাইরাস হলে সুবিধা, কোনটা দিয়ে কোন ভাইরাস গুলোকে ইজিলি আমরা ডিস্ট্রয় করতে পারি। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। কোনটা চেঞ্জিং হচ্ছে, কন্টিনিউয়াস চেঞ্জিং হচ্ছে, চেঞ্জিং হলে আমাদের জন্য বেনিফিশিয়াল নাকি আমাদের জন্য হার্মফুল, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। এটাই আমি বলতে চাচ্ছি যে ধরো যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডেমিক সিচুয়েশন হচ্ছে করোনা ভাইরাসের কারণে, তোমাদের এটা কি বলবো, গুড লাক বলবো না ব্যাড লাক বলবো যে তোমরা এরকম প্যান্ডেমিক সিচুয়েশন দেখবে, যেটা আমি নিজেও কখনো দেখি নাই লাইফ টাইম, তোমাদের সাথে আমিও দেখলাম। তো প্যান্ডেমিক কাকে বলে সেটাও বুঝলাম। তো এই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে। আচ্ছা, ভাইরাসের কথা একটা জিনিস বলি, ব্যাকটেরিয়া যেমন আমরা কিন্তু বলি ব্যাকটেরিয়া ইজ এ সেল, আমরা কিন্তু ইন ডিটেলস ইনশাল্লাহ পড়বো, কিন্তু বলি কি ব্যাকটেরিয়াকে একটা সেল বলা, বিকজ আচ্ছা তোমাদের কি মনে আছে হিউম্যান যে আমরা কনসিস্ট অফ সেল, ঠিক না, হিউম্যান কে একটা সেল বলি কি কারণ, ওয়াই, আর দিস ইজ হিউম্যান কনসিস্ট অফ সেলের কি কি স্ট্রাকচার থাকে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এ সেল অফ হিউম্যান, তোমাদের কি মনে আছে? অ্যানাটমি, হিস্টোলজিতে তোমরা বোধহয় পসিবলি ইউ আর রিডিং about the cellular structure of human. ওকে, এটা কি মনে আছে কি তোমাদের? Yes, ma'am. Can you share with me? Cell membrane and cytoplasm, nucleus. In cytoplasm, nucleus,
then সেল আমরা uh, ফ্রম আউটার টু ইনওয়ার্ড যদি হিসাব করি তাহলে তোমার কিন্তু বলতে খুব ইজি হবে। বলো তো তাহলে ফার্স্ট আউটার কি হলো? সেল মেমব্রেন। দেন ওকে, হ্যাঁ ভালো কথা বলছো, সেল মেমব্রেন, ভেরি গুড। এরপর দেন নেক্সট, cytoplasm, ওকে সাইটোপ্লাজম। দেন সাইটোপ্লাজমের মধ্যে কি কি সাবস্টেন্স গুলো থাকে? the nucleus, mitochondria, ribosome, নিউক্লিয়াস। endoplasm. তাহলে নিউক্লিয়াস হচ্ছে জেনেটিক কোডটাকে ডিটারমাইন করে থাকে, মানে ইট ক্যারি মেইনলি কি জেনেটিক ইনফরমেশন। আচ্ছা, নিউক্লিয়াস ছাড়া তোমার আর কি কি আছে? মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এখন আছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি। হোয়াট ইজ দ্য মেমব্রেন বাউন্ড অর্গানেলি প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম অফ হিউম্যান সেল? Mitochondria, মাইটোকন্ড্রিয়া। ওকে, ভেরি and গুড। নেক্সট, then nucleus, নিউক্লিয়াস। Golgi bodies. This is not membrane bound organelle. Nucleus is একটা জেনেটিক পার্ট, এটা আলাদা। আর মেমব্রেন বাউন্ড অর্গানেলি গুলো আলাদা। এটা মাইটোকন্ড্রিয়া বলেছ, দিস ইজ ভেরি গুড। Another other structure, Lysosome. lysosome. Bodies. Very good. এরপরে ribosome. These are membrane bound organelle. Okay. So among these which produce energy? You remember? Golgi apparatus and Golgi complex. Mitochondria that produces ATP. ATP কির সাথে পরিচিত? Do you familiar with this term ATP? yes ma'am, Yes, ma'am. Adenosine triphosphate energy একটা ইউনিট বলা হয় যেটাকে বলা হয় ATP হিসেবে এক্সপ্রেস করি। We express energy as ATP form, and it is produced by mitochondria. So mitochondria, it is a membrane bound organelle. Okay, একটা আমরা কিন্তু জানলাম যে আমাদের হিউম্যান সেল যেটা ATP প্রডিউস করে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে। আর প্রোটিন যে কিছু তৈরি হয় বডিতে, যে আমাদের এত প্রোটিন আছে, এনজাইম আছে, there's lots of protein, lots of enzyme আছে কিন্তু, হ্যাঁ। এগুলা কার মাধ্যমে তৈরি হয়? By which cell বা which organelle produce this protein enzymes? endoplasmic reticulums and ribosomes. Ribosome, very good. Ribosome this produce, মানে মেইনলি যদি আমরা বলি রাইবোসোম is 3 types। সেটা আমার প্রয়োজন নাই, মেসেঞ্জার আছে, ট্রান্সপোর্ট আছে, ঠিক না? তো এগুলোর মাধ্যমে মেইনলি হলো তোমার টোটাল আমাদের এটা মেইন ফাংশন হলো রাইবোসোমের যে প্রোটিন, ইট সিনথেসিস প্রোটিন। প্রোটিনস এর মধ্যে যে ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন, এনজাইমও হলো ওয়ান টাইপ অফ প্রোটিন, হ্যাঁ। তো এটা কাজ হলো, রাইবোসোমের কাজ হলো প্রোটিন আর এনজাইম গুলো তৈরি করা। আচ্ছা, আর লাইসোসোমের কাজ কি? লাইসোসোম যে আছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাইসোসোম? Phagocytosis করে। হ্যাঁ, cell lysis করে ম্যাম আগে। কিছু লাইসোসোমের is it contain any Hydrolytic enzyme? enzymes release করে. Hydrolytic enzymes release করে. There is something problem in hearing, possibly. Ribosome con- releases hydrolytic enzymes. Okay. Hydrolytic enzymes. হ্যাঁ, রাইবোসোমে না, লাইসোসোম contains some enzyme থাকে, হ্যাঁ। That is enzyme is needed for digestion of any substance or particles. এই এনজাইম গুলো হচ্ছে লাইসোসোম দ্বারা। যেমন ধরো তোমার যে কোনো হিউম্যান সেল আছে, বুঝলাম, কোনো একটা ব্যাকটেরিয়া বা কিছু ফ্যাগোসাইট করলো, তখন তার উপরে কিন্তু এই লাইসোসোমটা রিলিজ করে, এনজাইম গুলো রিলিজ করে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে এই পার্টিকেলস গুলো তোমরা জানলা, হ্যাঁ। এখন আমাকে বলো, আমরা কিন্তু ব্যাকটেরিয়াতেও কিন্তু এরকম কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু একটা থাকে কিন্তু, বুঝছো? ব্যাকটেরিয়াতে এরকম একটা সেল মেমব্রেন, তারপর সাইটোপ্লাজম থাকে, বাট ব্যাকটেরিয়া ডাজ নট কন্টেন নিউক্লিয়াস। কমপ্লিট যে নিউক্লিয়াসের যে স্ট্রাকচার থাকে, আচ্ছা তোমাদের কি মনে আছে? ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলিয়ার উইথ দ্য নিউক্লিয়ার স্ট্রাকচার? কমপ্লিট এ নিউক্লিয়ার স্ট্রাকচার। The nucleolus, Nucleolus, outer to Nuclear inward membrane. nuclear membrane. Nuclear Okay. nucleolus, Nucleolus, okay, okay. আর রাউন্ড কিছু স্ট্রাকচার থাকে নিউক্লিয়াসম, ম্যাম ক্রোমাটিন স্ট্র্যান্ডেড থাকে, যে ডাবল স্ট্র্যান্ডেড, ওটাকে কি বলা হয়? ক্রোমোজোম। ক্রোমোজোম বলা হয় না, এটা ডিএনএ, হ্যাঁ, সেটাকে ক্রোমোজোম বলে। তাহলে তোমরা কিন্তু হিউম্যান স্ট্রাকচারটাকে জানলা। এই হিউম্যানের কিন্তু বাইরে থেকে যদি আমরা চিন্তা করি, দেয়ার ইজ আ সাইটোপ্লাজমিক মেমব্রেন which cover the cytoplasm.
ফ্লুইডটা হলো সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে দেয়ার ইজ লটস অফ স্ট্রাকচার, কিছু থাকে মেমব্রেন বাউন্ড অর্গানেলে, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম, দিজ আর ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর আস। আরেকটা থাকে যেটা জেনেটিক কোড ইনফরমেশন ফর জেনেটিক কোড, মানে যেটা তোমার মধ্যে যেটাকে ডিএনএ বলো সেটা ক্যারি করে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস কন্টেন মেনলি ডিএনএ। এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করলাম যে হোয়াট ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, তোমরা তো কি বলছো ফ্রম আউটার টু ইনওয়ার্ড যদি বলেছে, যেহেতু যে দেয়ার ইজ নিউক্লিয়ার মেমব্রেন। আমি কেন বলেছি এটা কিন্তু সামনে তোমরা এটা বুঝতে পারবা এই জিনিসগুলা। নিউক্লিয়ার মেমব্রেন, it contain একটা fluid থাকে, there is a fluid which is called nucleolus, and round structure থাকে, and also present the double stranded DNA, double stranded, just like theta type বা সুতা টাইপের thread like structure double stranded থাকে, that's are coupled with one another, হ্যাঁ এটাকে বলা হয় ডিএনএ। এটা হলো মেইন পার্ট। তো জেনেটিক পার্ট আমাদের বডিতে, জানো আমি একটা তোমাদেরকে কথা বলি, একটা এনজাইম তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, এগুলোর কাজগুলো এরপর, যেমন ধরো বডিতে আমাদের অনেক কিছু আছে, প্রোটিন, অনেক এনজাইম, যে কোনো জিনিস এটা তৈরি করতে হলে বডিতে একটা জেনেটিক ইনফরমেশন দেয়, কিন্তু যে মেসেঞ্জারে যে রাইবোসোম, সে কিন্তু বলে যে ট্রান্সপোর্টের কাছে পাঠায় দেয় যে এই বডিতে আমাদের এই প্রোটিনটা তৈরি করতে হবে, এই এনজাইমটা তৈরি করতে হবে, হ্যাঁ। তো সিগন্যাল, এটা মেইনলি সিগন্যালটা ট্রান্সমিটেড হয় ডিএনএ থেকে, স্ট্রাকচার যে এই এনজাইমটা তৈরি করতে হলে এই স্ট্রাকচারটা, এই সিকোয়েন্সটা থাকতে হবে, এই যে সিকোয়েন্সটা ট্রান্সমিট হয় ফ্রম দ্য ডিএনএ। ডিএনএ কিন্তু ক্যারি করে যে আমার বডিতে এই এনজাইমটা লাগবে, এই প্রোটিনটা লাগবে, এটা যদি ক্যারি না করে তাহলে বডিতে ওই এনজাইম বা প্রোটিন তৈরি হবে না। আমার কথা বুঝতে পারছো? এটা হলো আমাদের বেসিক একটা হিউম্যান, একটা তোমরা সেলের স্ট্রাকচার, নিউক্লিয়াসের স্ট্রাকচার সম্পর্কে জানলাম। যখনই তোমরা when you can know the proper structure of the human cell, you can differentiate the bacteria, you can differentiate it from virus. তোমরা ব্যাকটেরিয়া থেকে হিউম্যান সেলকে ডিফারেন্সিয়েট করতে পারবা, আবার তোমরা ভাইরাস থেকে তোমরা হিউম্যান সেলকে ডিফারেন্সিয়েট করতে পারবা। তাহলে হিউম্যান স্ট্রাকচার যদি না জানো তাহলে ওই দুটাকে কিন্তু জানতে পারবে না। তোমাদেরকে জানতে হবে যে আমাদের হিউম্যান স্ট্রাকচার, সেলের স্ট্রাকচারটা কেমন, আর আল্লাহ তাআলা যে ব্যাকটেরিয়া, ভাইরাস তৈরি করে দিয়েছে তাদেরটা কোথায় ডিফারেন্স, তাদের কি নাই, আমাদের কি আছে, ওদের কি নাই। কথা বুঝতে পারতেছো? এইটাই হলো বেসিক জিনিস, এটা দিয়ে আমাদের ইন্ট্রোডাকশন, এটা দিয়ে আমাদের পরীক্ষা শুরু হয়, এবং এগুলা যদি না জানো, এগুলা যদি না পারো, তোমার পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে, ওইখানেই তোমাদের ভাইবা শেষ, আর কিছু লাগবে না। হ্যাঁ, সেই জন্য আমার কাছে ইন্টারেস্ট লাগে যে তোমরা অ্যানাটমি আলহামদুলিল্লাহ ভালো করে একটু মনে হয় পড়ে আসছো। যাই হোক, এগুলাই কিন্তু দেখা যায় ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জিজ্ঞেস করি, ভুলে যায়। এখন আমি তোমাদেরকে বলি, আমরা যে মাইক্রো বায়োলজি, আমি কিন্তু ফার্স্ট লেকচার বলছি কি ইট ডিলস উইথ মাইক্রো অর্গানিজম। কি কি আমরা অর্গানিজম ডিল করি ফার্স্ট লেকচারে বলছিলাম, কি কি অর্গানিজম ডিল করি Bacteria, মাইক্রো বায়োলজি। bacteria, virus, bacteria, protozoa, fungus, helminths, fungus, প্রোটোজোয়ার মধ্যে হেলমিন্থ, প্রোটোজোয়া আছে, হেলমিন্থ আছে, আরেকটা কি ফাঙ্গাস। তাহলে টোটাল কয়টা বললাম? 1 2 3 4 5, পাঁচটা কিন্তু বলে ফেললাম, খুবই ভালো। এটাই কিন্তু জিজ্ঞেস করি আমরা যে আমরা মাইক্রোবায়োলজিতে কি কি মাইক্রো অর্গানিজম ডিল করি, তাহলে 1 2 3 4 5 পাঁচটা অর্গানিজম বলে ফেললাম। কিন্তু এগুলাকে আমরা যখন একটু রিটেন ফর্মে বা একটু ভাইবাতে জিজ্ঞেস করি, এদেরকে একটু সুন্দরভাবে তোমাকে একটু ইন্ট্রোডিউস করতে হয়, অ্যাজ এ একটা স্পেসিফিক একটা টার্ম দিয়ে তোমাকে তাদেরকে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। পাঁচটা অবশ্যই থাকবে, কিন্তু একটু সুন্দরভাবে একটু ক্লাসিফাই এদেরকে করতে পারে, যে আমি হয়তো বলতে পারি ক্লাসিফাই মাইক্রো অর্গানিজম। ডেফিনেটলি এই পাঁচটাকে তুমি সুন্দরভাবে লিখবা, কিভাবে লিখবা সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো এই দুটাকে আমরা যদি ভাগ করি, আমি এখন ছবি দেখাইতেছি না, ছবির ক্লাস অনেক আছে, আমি শুধু তোমাদের সাথে একটু ফেস টু ফেস ডিসকাশন করতে চাই যে তোমরা এই টার্মগুলোর সাথে এখন পরিচিত হও। যেমন ধরো আমি বলতে চাচ্ছি যে
বলতে চাচ্ছি যে আমাদের হিউম্যান যে সেলের যে স্ট্রাকচার, দিস ইজ দ্য আইডিয়াল স্ট্রাকচার অফ দ্য সেল। সেলের একটা আইডিয়াল স্ট্রাকচার থাকে, যে সেল মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজম থাকবে, তার মধ্যে স্পেসিফিক মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকবে, এবং যে নিউক্লিয়াসের স্ট্রাকচার তার মধ্যে তোমরা দেখেছো দেয়ার ইজ নিউক্লিয়ার মেমব্রেন which contain nucleolus and DNA. This is ideal structure of the cell, ideal structure of the nucleus. এবং এই কারণে this is why এটাকে হিউম্যানের এই সেলটাকে বলা হয় ইউক্যারিয়ার্স। ইউক্যারিয়ার্স মিন হলো ইউক্যারিয়ার্স, KARYOTES। ক্যারিয়ার্স মিন হলো নিউক্লিয়াস। ইউ মানে ট্রু, মানে এদের হচ্ছে ট্রু নিউক্লিয়াস থাকে। একটা নিউক্লিয়াসের যে স্ট্রাকচার থাকে থাকার কথা তাদের সেটাকে বলা হয় ট্রু নিউক্লিয়াস, মানে একটা নিউক্লিয়াসের যে নরমাল যে স্ট্রাকচার থাকে সবগুলো প্রেজেন্ট থাকে, এটাকে বলা হয় ইউক্যারিয়াস। হিউম্যান সেল ইজ কল্ড একটা ইউক্যারিওটিক সেল। বাট আমরা যে মাইক্রোবায়োলজি যে 5টা অর্গানিজম নিয়ে ডিসকাস করছি, we discuss about the 5 organism in our microbiology. Among these microorganism, some contain eukaryotes. কথা আমার বুঝতে পারতেছো? ওই যে বললাম যে একটা টিপিক্যাল যে নিউক্লিয়াসের স্ট্রাকচার থাকে হিউম্যানে, একটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, দেন ইট কন্টেন ডিএনএ। দিস ইজ কল্ড একটা ট্রু নিউক্লিয়াস। এটাকে বলা এই ট্রু নিউক্লিয়াস হিউম্যানের মতো কিছুটা তারও কিন্তু মাইক্রো অর্গানিজমে থাকে, তবে সব মাইক্রো অর্গানিজম মানে অল টাইপ অফ মাইক্রো অর্গানিজম ডাজ নট কন্টেন ইউক্যারিওটিক নিউক্লিয়াস। আমার কথা বুঝতে পারছো? কিছু some microorganism contain eukaryotes, that means true nucleus থাকবে। কারা তোমরা এটাকে দুইটা ভাগে আমরা ভাগ করবো, যে 5টা অর্গানিজম, যে মাইক্রো অর্গানিজম 5, এটাকে আমি হরাতে না। আমি কিন্তু যে কোনো জিনিস দেখবা সামনে ইনশাআল্লাহ যখন পড়াবো দেখবা যে আমি ফ্লো চার্ট পছন্দ করি, ডায়াগ্রাম মানে তীর চিহ্ন দিয়ে দিয়ে প্রেজেন্ট করা, লেখা, মেইন কপি করা, এই জিনিসগুলো পছন্দ করি। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ ওয়েতে লিখে ফেলা এগুলো আমি পছন্দ করি না। এখনকার দিনে প্যারাগ্রাফ ওয়েতে লেখাটা পছন্দ করে না, মেইন পয়েন্ট তোমাকে ফ্লো চার্ট অথবা তীর চিহ্ন এগুলো দিয়ে শো করতে হয়। হ্যাঁ, তাহলে মাইক্রো অর্গানিজমটাকে আমরা দুইটা ভাগে ডিভাইড করতে পারি। নাম্বার 1 একটা বললাম ইউক্যারিওটস, আর একটা বললাম প্রোক্যারিওটস। যেহেতু আমরা মাইক্রো বায়োলজিতে আমরা ব্যাকটেরিয়া ডিল করি, সো প্রোক্যারিওটস হলো প্রোক্যারিওটস একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, এখন প্রো কেন বলা হয়? প্রো মানে হচ্ছে আদি। প্রো মিন্স আদি, ক্যারিয়ার্স মিন হচ্ছে নিউক্লিয়াস। আদি মানে কি বলতো? হোয়াট ডু ইউ মিন প্রো নিউক্লিয়াস? তোমার কাছে কি মনে হয় প্রো মানে আদি? আদির বেলায় কি থাকতে পারে, কি থাকতে পারে? তোমাদের কাছে কি মনে হয়? এক্সট্রা জিনিস থাকবে না কিছু জিনিসের অ্যাবসেন্ট থাকবে? there may be lackings of some structure. Absent. What do you think? Absent থাকবে। ভেরি গুড। কে বলছো? who answer this question? কে বলেছে? নাম কি তোমার? জুনায়েদ। হ্যাঁ, জুনায়েদ, ভেরি গুড। হ্যাঁ, জুনায়েদ মনে হয় বাংলাদেশের একজন ক্রিকেটারও আছে সম্ভবত, মেবি আছে না? আচ্ছা, তো সেটাই বলি, তুমি খুব ভালো একটা আনসার দিছো। প্রো মিন্স আদি, এটার অর্থ সো ইট ডাজ নট কন্টেইন অল স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস। টিপিক্যাল যে নিউক্লিয়াস স্ট্রাকচার থাকে সেটা স্ট্রাকচার থাকে না, এই জন্য এটাকে বলা হয় প্রো। মানে এটা হচ্ছে বিবর্তন, মানে আগে এটা ছিল, আস্তে আস্তে ডেভেলপ হইতে হইতে তোমাদের মেইন ট্রু নিউক্লিয়াস। ট্রুতে যেমন ইট কন্টেন অল স্ট্রাকচার অফ দ্য টিপিক্যাল নিউক্লিয়াস। টিপিক্যাল নিউক্লিয়াসের যে স্ট্রাকচার থাকে সম্পূর্ণ ওইটার মধ্যে থাকে, দেখো ওটাকে বলা ইউ। আর যেটাতে থাকে না, কিছু ল্যাকিংস থাকে, সেটাকে বলা হয় প্রো। তো প্রোক্যারিওটস একটা আমরা ডিভাইড করলাম, আর একটা হলো ইউক্যারিওটস। তো প্রোক্যারিওটস এর একটা এক্সাম্পল হলো, একটা অনলি ওয়ান এক্সাম্পল আমরা যদি জানতে চাই, দ্যাট ইজ ব্যাকটেরিয়া। এতটুকু জেনে রাখো। আমি যদি বলি প্রোক্যারিওটস একটা এক্সাম্পল দাও, তাহলে দিস ইজ হবে এটা, that it contain bacteria. হ্যাঁ, eukaryotes it contain true nucleus. It contain true nucleus. The true মানে হচ্ছে it contain by carry the typical structure of the nucleus. Nucleus এর যা typical structure থাকে, nuclear membrane, nucleoplasm, and contain DNA, that is double stranded DNA, that is called it is called true nucleus. তো সেটাকে বলা হয় ইউক্যারিওটস। এক্সাম্পল গুলো আপনারা একটু জেনে রাখেন। এখানে এটাকে কি কি আমরা বলতে পারি? প্রোটোজোয়া,
প্রোটোজোয়া, হেলমিন্থ, ফাঙ্গাস। প্রোটোজোয়া, হেলমিন্থ এন্ড ফাঙ্গাস, এই তিনটা জিনিস পড়বে ইউক্যারিওটস এর মধ্যে, কিন্তু আমরা ডিভাইড করে ফেললাম। তাহলে একটা হলো প্রো মিন্স আদি, এটা লিখে ফেলেন, it does not contain the all structure of the typical nucleus. তো প্রো এর মধ্যে আমরা যখন ব্যাকটেরিয়া পড়বো, ব্যাকটেরিয়া সম্পর্কে যখন জানবো, ব্যাকটেরিয়াতে কি কি স্ট্রাকচার নাই, হিউম্যানে কি আছে, বা ইউক্যারিওটিক সেলে কি থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে কি কি নাই, আমরা এই জিনিসগুলো কমনলি বলতে পারবো। আর একটা জিনিস বললাম, প্রোটোজোয়া, হেলমিন্থ, ফাঙ্গাস, দিস আর কল ইউক্যারিওটস। কেন বললাম এই লাইনটা? এখন তোমাদের মধ্যে ভাবতে পারো ভাইরাসটা তো বাদ পড়ে গেল, ঠিক না? ভাইরাসটা বাদ পড়ে গেছে না? খেয়াল করছো? Just focus it your topics. মানে ভাইরাস কিন্তু there is a lacking of virus in which group? এখন তোমরা চিন্তা করতে পারো কোন গ্রুপের মধ্যে আমরা ভাইরাসটাকে ফেলবো। আচ্ছা, এটা হলো আমি মাইক্রো অর্গানিজমটাকে একটা ভাগ করেছি, বাট মাইক্রো অর্গানিজমটাকে প্রথম যখন ক্লাসিফাই করবো, প্রথম একদম ফার্স্টলি যেটা করতে হবে সেটা হলো সেলুলার এন্ড এসেলুলার মাইক্রো অর্গানিজম। তোমরা একটা হরাইজন্টাল একটা ডিভাইড করতে পারো, আমি কিন্তু সামনে দেখাবো যে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা হলো সেলুলার, অ্যানাদার হলো এসেলুলার। সেলুলার মিন্স ইট কন্টেন দ্য স্ট্রাকচার অফ দ্য সেল। সেলের যা স্ট্রাকচার থাকে সেটাকে বলা হয় সেলুলার। আর এসেলুলার মিন হলো ইট ডাজ নট কন্টেন দ্য সেলুলার স্ট্রাকচার। There is no cell membrane or there may be lackings of membrane bound organelle, এটা থাকতেই পারে। এসেলুলার মিন হলো ইট হ্যাজ নো সেল মেমব্রেন থাকবে না, এই জন্য এটাকে কিন্তু সেল বলে না। একটা যেমন টিপিক্যাল সেলে কিন্তু তোমরা মনে রাখবা এর একটা সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকবে, সেল মেমব্রেন থাকবে, বা প্লাজমা মেমব্রেন থাকবে, ইনার সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকবে। হ্যাঁ, তো এসেলুলার মিন হলো, মিনিং এ বলবা ইট হ্যাজ নো সেল মেমব্রেন। ম্যাডাম সামটাইমস ইট মে contain no membrane bound organelle, কি কি থাকে না সেটা বলবা। একটা অনলি ওয়ান এক্সাম্পল হলো এসেলুলার মধ্যে, এটা লিখে ফেলো ভাইরাস। ওকে, ভাইরাস হলো এসেলুলার। আমরা যে বলি ভাইরাস, এত পৃথিবীতে যে এত এখন ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে, তখন কেউ যদি জিজ্ঞেস করে এটা কি সেলুলার নাকি এসেলুলার, বলবা যে এটা তো এসেলুলার, ইট হ্যাজ নো সেল নাই। কথা আপনারা বুঝতে পারছেন? অনলি স্যার বা উইদিন দ্য হোস্ট সেল, যখনই হিউম্যানকে ইনফেক্ট করতে পারে, হিউম্যান সেলে যায়, তখনই মাল্টিপ্লাই করে সে বাঁচতে পারে। হিউম্যান সেলের বাইরে এনভায়রনমেন্টে সে কখনোই সার্ভাইভ করতে পারে না, বিকজ ইট হ্যাজ নো সেল, ইট হ্যাজ ল্যাকিংস অফ সাম অর্গানেলি। এতটুকু জেনে রাখেন। তাহলে এসেলুলার একটা এক্সাম্পল কি বললাম? হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ এসেলুলার? ভাইরাস। সেলুলার, এটা সেলুলার। সেলুলারের মধ্যে আমরা যে বাকিগুলা পড়েছি, প্রথমে বললাম ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হেলমিন্থ, ফাঙ্গাস, ইট হ্যাজ সেলুলার স্ট্রাকচার। সেলুলারের মধ্যে এই চারটা, বাকি চারটা পড়ে যাবে সেলুলার। তবে সেলুলারটাকে আমরা আরেকটু সুন্দরভাবে আরেকটু ক্লাসিফাই করবো। আমরা কিন্তু এখন দেখো, আমরা এখন যেহেতু সভ্য জগৎ, হ্যাঁ, সুন্দরভাবে আমাদেরকে টার্ম গুলা দিয়ে আরেকটু ডিভাইড করতে হবে। সবই জানি পাঁচটা অর্গানিজম, কিন্তু এটাকে আরেকটু ক্লাসিফাই করতে হবে অ্যাজ একটা গোছানো অ্যারেঞ্জ ফর্ম, ঠিক না? তো সেলুলারটাকে ডিভাইড আমরা যদি করি, তাহলে দুইটা টার্মে ভাগ করবো। একটা হচ্ছে প্রোক্যারিওটস অন দ্য বেসিস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের উপর বেস করে সেলুলার অর্গানিজমটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। তো উই ক্যান ডিভাইড দ্য সেলুলার অর্গানিজম অন দ্য বেসিস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের উপর ডিভাইড করে তোমার এটাকে ডিভাইড করা হয়েছে। তাহলে একটা হলো প্রোক্যারিওটস এন্ড অ্যানাদার হলো ইউক্যারিওটস। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ প্রোক্যারিওটস? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো ইজ দ্য এক্সাম্পল অফ প্রোক্যারিওটস। আর হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ইউক্যারিওটস? এর এক্সাম্পল কি? প্রোটোজোয়া, হেলমিন্থ, ফাঙ্গাস। আমি যদি জিজ্ঞেস করি হিউম্যান সেল ইজ ইট প্রোক্যারিওটস অর ইজ ইট ইউক্যারিওটস, তোমরা কি বলবে? ইউক্যারিওটস। তাহলে দেখো, এখনই কিন্তু বুঝতে পারতেছো যে তোমাদের হিউম্যান সেলের স্ট্রাকচারটা কত জানা কত ইম্পর্টেন্ট। ইউক্যারিওটিক না জানো তাহলে তুমি অন্যের সাথে কিভাবে নিজেকে ডিফারেন্স করতে পারবে? একটা প্যাথোজেনেসিস হলে ওইটার কেন আসছে, ওইটা কিভাবে করে,
তোমার বডিতে কিভাবে এন্ট্রি করতেছে জানতে হলে নিজেরটাও আগে জানতে হবে, তাহলে তুমি অন্যের সাথে তুমি কম্পেয়ার করতে পারবা, ঠিক না? তো আমাদের একটা অ্যানাদার এক্সাম্পল দিলাম আমি, হিউম্যান অলসো ইউক্যারিওটিক সেল, বাট এটা মাইক্রো অর্গানিজমের মধ্যে পড়বে না, এটা হলো তোমাদের জানার জন্য বললাম। এখন আসো, কাম টু দ্য মেইন পয়েন্ট। তাহলে প্রোক্যারিওটস এর মধ্যে তোমরা লিখে রাখো ইট হ্যাজ নো, যে কেন বলতেছি এটাকে প্রোক্যারিওটস, ক্যারিওটস মিনিং লিখে রাখো নিউক্লিয়াস, ক্যারিওটস KAROYTS, দিস মিনস নিউক্লিয়াস। Chaos means a nucleus, a pro means that it has lackings of the typical structure of the nucleus. কি থাকে না? It has no nuclear membrane, no nucleolus, nucleolus থাকে না, nuclear membrane থাকে না, no histone. একটা নরমাল নিউক্লিয়াসের মধ্যে হিস্টোন থাকে, এই প্রোটিনটাও এই অ্যামাইনো অ্যাসিডটাও ওদের থাকে না। আর নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওপ্লাজম, নো নিউক্লিওলাস এন্ড হিস্টোন। হিস্টোন কিন্তু থাকে না কিন্তু ব্যাকটেরিয়াতে, বাট ইট কন্টেন ডিএনএ, ডিএনএ কিন্তু থাকে। শুধু সাইটোপ্লাজমের মধ্যে কিছু থ্রেড লাইক স্ট্রাকচার থাকে। আমি তোমাদেরকে সামনে যখন ছবি দেখাবো তখন তোমরা বুঝবা যে সাইটোপ্লাজমের মধ্যে না একটা ওপেনলি তোমার থ্রেড লাইক স্ট্রাকচার থাকে। এটা যে একটা সুন্দর করে হিউম্যানে যেমন ধরো এই যে থ্রেড লাইক স্ট্রাকচার, ক্রোমোজোমটাকে সুন্দর নিউক্লিয়াসের মধ্যে আল্লাহ তাআলা কম্প্যাক্ট করে রাখছে, এরকম কিন্তু কম্প্যাক্ট থাকে না। ব্যাকটেরিয়ার মধ্যে এটা ওপেনলি থাকে সাইটোপ্লাজমের মধ্যে, সেই জন্যই বললাম দিস ইজ কল্ড প্রোক্যারিওটস। ওকে, ডু ইউ ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। তাহলে শেষ হলো। এখন ইউক্যারিওটস এর মধ্যে যেহেতু বললাম তিনটা টপিকস, প্রোটোজোয়া, হেলমিন, ফাঙ্গাস, দে কন্টেন্ট ইউক্যারিওটস, ওদের কিন্তু আবার টিপিক্যাল স্ট্রাকচার। ওকে, এটা একটা গেল। এখন সামনে এখন দেখো আমরা কিন্তু বললাম এসেলুলার, একটা অনলি ওয়ান এক্সাম্পল হলো ভাইরাস। একটু দেখি ভাইরাস সম্পর্কে একটু, আমার না ভালো লাগে ভাইরোলজি, মানে আই লাইক ভেরি মাচ এই টপিকসটা। আমি ভাইরোলজিটা এমনিও পড়াতে খুব পছন্দ করি। ইন লাস্ট যে ইয়ার, তোমাদের যে ওল্ড ফুড ইয়ার, পুরো ভাইরোলজিটা আমি লাস্ট টাইম পড়িয়েছিলাম, এবং এরপরে আমি প্যারাসাইট ওদেরকে পড়িয়েছি। হ্যাঁ, ভাইরোলজিটা খুবই ইন্টারেস্টিং, এবং আমার কাছে দেখবা যে বর্তমানে কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু ভাইরাস নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। সো এই টপিকস গুলো যদি না জানা থাকে তোমাদের, তোমরা কিন্তু মেডিসিনে গিয়ে মজা পাবা না, বা ক্লিনিক্যাল সাইডে গিয়ে মজা পাবা না। সুতরাং বেসিক তোমাদের জানতে হবে কি কারণে হচ্ছে, স্ট্রাকচার কি, প্যাথোজেনেসিসটা কি, কেন ভ্যাকসিনটা তৈরি করতে পারতেছে না, কেন ভাইরাসটা চেঞ্জিং হচ্ছে, মিউটেশন হচ্ছে। এগুলা যদি জানো তোমরা ইন ফিউচারে যখন ক্লিনিশিয়ান হবা, তোমাদের কাছে কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগবে, বা পেপারে যখন পড়তেছো টার্ম গুলা, তখন তোমাদের কাছে মনে হবে হ্যাঁ এটা তো খুবই ইন্টারেস্টিং, এটা তো আগে এভাবে চিন্তা করি নাই, ক্লাসে তো ম্যাডাম এভাবে পড়াইছে। তো মাথায় এগুলা তোমাদের আসবে। হ্যাঁ, আসো আজকে ভাইরালজি সম্পর্কে, ভাইরাস সম্পর্কে একটু জাস্ট ইন্ট্রোডাকশনটা জানি আমরা। তো আমি কিন্তু অলরেডি বলছি এটা হলো একটা এসেলুলার, ইট ডাজ নট কন্টেন সেল বিকজ নো স্ট্রাকচার অফ দ্য টিপিক্যাল সেলস। টিপিক্যাল সেলের যে স্ট্রাকচার থাকে এটা থাকে না। কেন এটা বললাম? ইট হ্যাজ নো সাইটোপ্লাজমিক মেমব্রেন। ওকে, নাম্বার ওয়ান। এরপরে বলছি ইট হ্যাজ ল্যাকিংস অফ মেমব্রেন বাউন্ড অর্গানিজম। আমাদের যেমন হিউম্যানে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়া থাকে, লাইসোজোম থাকে, দে হ্যাভ ল্যাকিংস অফ মাইটোকন্ড্রিয়া। ওকে, এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো মাইটোকন্ড্রিয়াও কিন্তু নাই, আবার ওদের লাইসোসোমও কিন্তু নাই, এই দুইটা কিন্তু অ্যাবসেন্ট থাকে ইন ভাইরাস কিন্তু। তো মাইটোকন্ড্রিয়া যদি না থাকে, কি এটিপি কি তৈরি করতে পারবে? দে ক্যান প্রডিউস এটিপি। ক্যান দে প্রডিউস এটিপি? No. কি মনে হয়? No, ma'am. এটিপি কিন্তু তৈরি করতে পারবে না, বুঝছো? তো কি করবে বলো তো? থেকে ইয়ে করবে না। হ্যাঁ, হোস্ট থেকে নিবে। তাহলে হোস্ট সেল, তাহলে হোস্ট সেল থেকে নিতে হলে কি হোস্টের মধ্যে ঢুকতে হবে, ঠিক না? তাহলে যখন সে এনভায়রনমেন্টে ফ্রি থাকে তখন তার কোনো দেয়ার ইজ নো মাল্টিপ্লিকেশন। তোমার যে কোনো জিনিস চিন্তা করো, মাল্টিপ্লাই করবে, বংশ বৃদ্ধি করবে, এগুলোর জন্য এটিপি প্রয়োজন, এগুলোর জন্য প্রোটিন সিনথেসিসের প্রয়োজন হয়। দে হ্যাভ নো মাইটোকন্ড্রিয়া, নো রাইবোজোম, সো তারা কিন্তু তৈরি করতে পারে না। দে টোটালি ডিপেন্ডস অন হোস্ট, হোস্টের উপর তারা ডিপেন্ড করতেছে। বুঝতে পারছো? একটা তোমার প্রোটিন তৈরি করবে, ওই হোস্টের উপর ডিপেন্ড করতেছে। এটিপি তৈরি করবে, এটিপি তাদের শক্তি প্রয়োজন, তারা হোস্টের উপর ডিপেন্ড করে। তাহলে টোটালি হয়েছে দেয়ার, মানে এটা হচ্ছে ফ্রি লিভিং, এটাকে আমরা বলতে পারতেছি না, এই জন্য এটাকে সেলুলারও বলবো না। তো এখন একটা সেলের যে স্ট্রাকচার গুলো থাকে তাদের এটা থাকে না।
For multiplication, they totally depend on host. হোস্টের বডিতে যাবে, হোস্টের এটিপি ইউজ করবে, হোস্টের প্রোটিন ইউজ করবে, হোস্টের রাইবোসোম ইউজ করবে, পরে দেন মাল্টিপ্লাই করবে। তোমরা তো নিজেরাও জানো যে একটা বংশবৃদ্ধির জন্য আমাদের ডিফারেন্ট প্রোটিন, ডিফারেন্ট টাইপস অফ এনার্জি প্রয়োজন, ঠিক না? শক্তি প্রয়োজন যেটাকে বলা হয়, যেটাকে এনার্জি দ্যাট ইজ এক্সপ্রেস অ্যাজ এটিপি ফর্ম। সেটাই বললাম। তো ভাইরাসটা ইম্পর্টেন্ট জিনিস আজকে জানলাম। নাম্বার 1, ভাইরাস ইজ এ সেলুলার অর এসেলুলার স্ট্রাকচার অর্গানিজম। কি মনে হয় ট্রু অর ফলস, মানে কোনটা সেলুলার অর এসেলুলার? এসেলুলার Acellular. That is very important microorganism, acellular, একটা only one structure, acellular। হ্যাঁ, কেন, why সাথে বলে দিছো, কিন্তু it has no cytoplasmic membrane। এটা হচ্ছে ফার্স্ট কথা। নাম্বার 2, it has no membrane bound organelle। ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, এই জিনিসগুলো আপনারা বলে ফেললেন। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ইম্পর্টেন্ট কথা, human contain both DNA and RNA. Is it true? Human cell contain DNA and RNA. জি ম্যাম। True or false? True না? True, ma'am. Very good, very good. তাহলে true, কিন্তু আমাদের হিউম্যান একটা ইউক্যারিওটিক সেলে ডিএনএও থাকে, আরএনএও থাকে। হ্যাঁ, এখন দেখো ব্যাকটেরিয়া যেটা প্রোক্যারিওটিক সেল, সেটাও কিন্তু দ্যাট অলসো কন্টেন ডিএনএ আরএনএ। ব্যাকটেরিয়াতেও কিন্তু ডিএনএ থাকে, আরএনএ থাকে। ডিএনএটা শুধু থাকে কি থ্রেড লাইক, মানে এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার লাস্ট থাকে, কিন্তু বাট থ্রেড লাইক যে স্ট্রাকচার ডিএনএ সেটা থাকে। হ্যাঁ, আর হলো আরএনএ থাকে। আরএনএ থাকার কারণে সে প্রোটিন তৈরি করতেছে, এনজাইম তৈরি করতেছে। কিন্তু দেখো আমাদের যে ভাইরাস গুলা, হ্যাঁ, এই ভাইরাসের মধ্যে তোমার আমি অলরেডি বলছি যে এটা কিন্তু অনলি ওয়ান, একটা জিনিস থাকে, একটা তোমার জেনেটিক ম্যাটার থাকে, ডিএনএ আর আরএনএ, এর মধ্যে দুইটা একসাথে কখনোই থাকে না। তোমরা হয়তো মনে করতে পারো ভাইরাসের মধ্যে ডিএনএও থাকে, আরএনএও থাকে। নো, অনলি ওয়ান, হয় ডিএনএ ভাইরাস না হয় আরএনএ থাকে। আমার কথা বুঝতে পারতেছো? ভাইরাসকে আমরা যখন ক্লাসিফাই করব ইন ফিউচারে, তোমরা দেখবা যে আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি ভাইরাস, ডিএনএ ভাইরাসের কিছু এক্সাম্পল দাও, কিছু কিছু ক্ষেত্রে বলি আরএনএ ভাইরাসের এক্সাম্পল দাও। দ্যাট মিনস ভাইরাস কন্টেন অনলি ডিএনএ অর আরএনএ, দুটো, মানে বোথ জেনেটিক, মানে জেনেটিক জিন, এটা কিন্তু একসাথে থাকবে না। কিন্তু এটাই তোমাদেরকে আমি মাথায় বলে রাখলাম যে ইট কন্টেন only DNA or RNA. This is another characteristic of virus. আর একটা ইউক্যারিওটিক সেলে কিন্তু অথবা প্রোক্যারিওটিক সেল, দে কন্টেন বোথ ডিএনএ এন্ড আরএনএ। যখন তোমরা একসাথে ডিফারেন্স গুলো করবা, একবার করবা ব্যাকটেরিয়া, দেন করবা ভাইরাস, দেন করবা প্রোটোজোয়া, এগুলোকে যখন একসাথে মিক্স করবা তখন দেখবা যে ভাইরাস অনলি কন্টেন ডিএনএ এন্ড আরএনএ and other microorganism contain both DNA and RNA. কথা বুঝছো? এক একটার সাথে এক একটা তখন ডিফারেন্স তোমাদেরকে মিলাতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এখানে জেনে রাখো কিছু ভাইরাস থাকে ডিএনএ আর কিছু ভাইরাস অনলি কন্টেন আরএনএ। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এরপর আরেকটা জিনিস দেখো, ভাইরাস, সাম ভাইরাস কন্টেন এ কাভারিং। কিছু কিছু ভাইরাস থাকে একটা কাভারিং থাকে বাইরে দিয়ে, দ্যাট ইজ কল্ড এনভেলাপ। ডু ইউ familiar with this term, envelope? এই যে তোমরা করোনা ভাইরাস, হ্যাঁ, অনেক কিছু অনেক সময় দেখবা পেপারে যখন পড়ো, দেখবা যে কিছু কিছু লিখে এনভেলাপ ভাইরাস। এটা আমরা কি কখনো শুনছো? এনভেলাপ ভাইরাস। এখানে একটা টার্ম তোমরা লিখে রাখো, সাম ভাইরাস কন্টেইন এ কাভারিং, লাইপোপ্রোটিন একটা কাভারিং থাকে, দ্যাট ইজ কল্ড এনভেলাপ। হ্যাঁ, এটা দিস ইজ নট এ সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন না। কথা বুঝতেছো? এটা হলো একটা এনভেলাপ, একটা লাইপোপ্রোটিন একটা কাভারিং থাকে, দিস ইজ কল্ড এনভেলাপ। সাম ভাইরাস and some virus contain no envelope. ক্লিয়ার? তাহলে চারটা ইনফরমেশন ভাইরোলজিতে জানলা, খুব ইম্পর্টেন্ট। একটা বললাম সেলুলার, কেন, ওয়াই। নাম্বার 2, it has no cell membrane, no cytoplasmic membrane, no nuclear membrane, and আরেকটা থার্ড বললাম it has contain only DNA or RNA, যে কোনো একটা থাকবে কিন্তু। হ্যাঁ,
It has no mitochondria, no lysosome, no ribosome. So for multiplication, it depends on host. Hosted উপর কেন সে depend করে? বুঝছো? প্যারাসাইটের মতো থাকে। হোস্টের জায়গায়, হোস্টের ভিতরে ঢুকে তার থেকে এনার্জি পায়, তার থেকে প্রোটিনের জন্য জিনিসপত্র তৈরি হয়। আর লাস্ট অফ অল একটা বললাম, some virus contain envelope, some virus contain no envelope. এখানে envelope থাকার একটা জিনিস ইম্পর্টেন্ট হলো, তোমরা এখন একটা জিনিস শুনবা। আমি কিছু কিছু ক্ষেত্রে বলি যে অনেক সময় তোমাদেরকে বলতে পারি যে ভাইরাসের কিছু ক্লাসিফাই করো অ্যাকর্ডিং টু জিনোম। জিনোম অনুযায়ী যখন বলি যে ক্লাসিফাই করতে, তখন তোমাদেরকে কিছু এক্সাম্পল দিতে হবে ডিএনএ ভাইরাস, দেন গিভ সাম এক্সাম্পল অ্যাকর্ডিং টু আরএনএ। আরএনএ অনুযায়ী কিছু এক্সাম্পল দিতে হবে, আর ডিএনএ প্রেজেন্ট থাকে দ্যাটস অ্যাকর্ডিং টু ডিএনএ। এটা অনুযায়ী প্রেজেন্স অফ ডিএনএ অনুযায়ী তোমরা কিছু এক্সাম্পল দেবে। দিস ইজ কল on the basis of nucleic acid. আমার কথা বুঝছো? তো ভাইরাসকে যখন ক্লাসিফাই করতে বলি যে ক্লাসিফাই ভাইরাস, কমন কিছু কোশ্চেন আছে, give me some common characteristics of virus বা what is virus, একটা ডেফিনেশন জানতে চাও। এরপরে বলি যে কিছু এক্সাম্পল দাও, ক্লাসিফাই করো, তখন বলবো যে ম্যাডাম অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের উপর বেসিস করে ভাইরাসকে উই ক্যান ডিভাইড ভাইরাস দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ডিএনএ ভাইরাস, নাম্বার 2 আরএনএ ভাইরাস। ওকে, এইটা একটা ভাগ গেল। তোমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক থেকে দুইটা ইনফরমেশন জেনে গেলা, কিছু থাকে ডিএনএ, কিছু থাকে আরএনএ। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম যে সাম ভাইরাস কন্টেন এনভেলপ, সাম ভাইরাস কন্টেন নো এনভেলপ। সো ক্লাসিফিকেশনটাকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি অন দ্য বেসিস অফ এনভেলপ। এনভেলপ প্রোটিন এনভেলপ যদি থাকে তাহলে বলবি এনভেলপ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস আরেকটা গ্রুপে বলবো নন এনভেলপ ভাইরাস, অ্যাকর্ডিং টু বেসিস অফ এনভেলপ or lipoprotein membrane। এটার উপর যদি ভাগ করি তাহলে আমরা আজকে ক্লাসিফিকেশনটা পর্যন্ত একটু জানি। তাহলে তোমাদের সামনে ভাইরোলজি এই যে টপিকস গুলা বুঝছেন, এই আলোচনাগুলা তোমাদের কিন্তু সুবিধা হবে বুঝতে। সেটাই আমি বললাম যে যে টপিকস গুলো যে বলতেছি যে ক্লাসিফাই ভাইরাস, এটা একটা তোমাদের নেক্সট কোশ্চেন নেই, তার মধ্যে লিখো ডিএনএ ভাইরাস, আরেকটা লিখো অ্যাকর্ডিং টু বেসিস অফ নিউক্লিক অ্যাসিড। ফার্স্ট হচ্ছে ডিএনএ ভাইরাস, সেকেন্ড হলো আরএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাসের সংখ্যা কিন্তু খুব কম, মাত্র 6 থেকে 7টা। হ্যাঁ, আরএনএ ভাইরাস, there is lots of virus that mainly included in the RNA, lots of viruses, অনেকগুলা। তো আমরা যেহেতু কম সেহেতু একটু ডিএনএ ভাইরাসের দুই একটা এক্সাম্পল জানি। তোমাদেরকে আমি মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো যে এটা কি ডিএনএ না এটা আরএনএ। হ্যাঁ, তোমরা ইন্টারেস্টিং, এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, তোমরা নিজেরাই আমাকে বলতে পারবে। আচ্ছা, এখন একটা আমাকে ডিএনএ ভাইরাসের কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে বলতেছি। আমাকে বলো তো, ব্লাড যে তোমরা কি মেডিসিন ক্লাবের সাথে জড়িত? হ্যাঁ, আর ইউ রিলেটেড টু ইউর মেডিসিন ক্লাব ইন ইউর হসপিটাল? মেডিসিন ক্লাব আছে না তোমাদের, যেটা ব্লাড ডোনেট করে, ব্লাড কালেকশন করে, আছে না? আমি যখন সলিমুল্লাহ ছিলাম, আমি তো সলিমুল্লাহ থেকে পাস করেছি। হ্যাঁ, আমাদের এখানে ছিল ব্লাডের যে এই প্রোডাক্ট গুলা ব্লাড কালেকশন করতো, ডোনেট করতো, এটার নাম ছিল সন্ধানী। কথা বুঝছো? এখনো সন্ধানী আছে। তোমাদের এখানে নাম হচ্ছে এটা মেডিসিন ক্লাব, শুধু নামটা একটু ডিফারেন্ট, কাজ একই। এখন যে ব্লাড যে তুমি ডোনেট করবা, ধরো তুমি পেশেন্টকে দিতে পারো একটা, প্রয়োজন যখন হবে তখন। আবার অনেক সময় ব্লাড কিছু কালেকশন করে তারা তাদের স্টোর করে রাখে, যে কখনো প্রয়োজন হলে ওই স্টোরেজ ব্লাডটা দিয়ে দেয়। এখন কি মনে করো যে ব্লাড তুমি ইচ্ছা করলে ব্লাড ডোনেট করে ফেলতে পারবা উইদাউট এনি স্ক্রিনিং? তাই মনে হয়? ধরো তোমার একটা আত্মীয়, তোমার এ পজিটিভ, তারও এ পজিটিভ, তার প্রয়োজন, তুমি কি সাথে সাথে উইদাউট এনি স্ক্রিনিং তুমি ব্লাডটা দিবে? দিবে না, স্ক্রিনিং করাবে। কি কি স্ক্রিনিং করায় বলো তো? হেপাটাইটিস, তারপরে এই সিফিলিস, গনোরিয়া, ওইগুলো দেখে। আচ্ছা, তাহলে হেপাটাইটিস, হেপাটাইটিস ইন देयर इज লটস অফ ভাইরাস ইনক্লুডেড ইন হেপাটাইটিস। একটা ইম্পর্টেন্ট ভাইরাস আছে, এটার নাম কি হেপাটাইটিসের মধ্যে? হেপাটাইটিস বি। হ্যাঁ, বি, ভেরি গুড। আরেকটা কি একটা থেকে সি, সি, তাহলে ডি। বি, সি, হ্যাঁ, বি, সি, ডি। ওকে, ভালো কথা। দিস আর ট্রান্সমিটেড থ্রু দ্য ব্লাড, কিন্তু আমরা দুইটা ভাইরাস এখানে দেখে স্ক্রিন করি, বি এন্ড সি। ওকে,
আচ্ছা, এইটা কিন্তু জানলা। আরেকটা কি বললা যে সিফিলিস। সিফিলিসের একটা যেটা দিয়ে ট্রান্সমিটেড হয়, এটা তো একটা ডিজিজ, হ্যাঁ, ট্রান্সমিটেড হয় থ্রু দ্য ট্রিপোনেমা প্যালিডাম। ট্রিপোনেমা প্যালিডাম। এটা হলো একটা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা একটা শুধু স্ক্রিনিং করি, যেটা ট্রিপোনেমা প্যালিডাম, যেটা তোমার সিফিলিস তৈরি করে। হ্যাঁ, ওকে, এটা কিন্তু বললাম। তাহলে সিফিলিসের জন্য একটা করে। আর গনেরিয়া কি তোমার ট্রান্সমিট হয় থ্রু দ্য ব্লাড? Gonorrhea is a sexual disease, সেক্সুয়াল transmitted ডিজিজ। disease through the sexual route. Through the sexual route. So this is not transmitted through the blood transmission. Blood transmission এর মাধ্যমে এটা হয় না। So gonorrhea এর জন্য স্ক্রিনিং করা হয় না। ওকে, আচ্ছা, আরো কিছু ডিজিজ আছে, যেমন প্রোটোজোয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কিছু ডিজিজ আছে। আমাদের হিল ট্র্যাক্টসে একটা ডিজিজ হয় যেটা ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। Anyone guess? Malaria. Hill tracts. রাঙ্গামাটি, Malaria. হ্যাঁ? ম্যালেরিয়া। Okay, very Malaria. good. Malaria is transmitted through the blood transmission. একটা মসকিটো বাইট দিয়ে হয়, এটার নাম কি জানো তোমরা? আচ্ছা, না জানতে পারো, নো প্রবলেম। তোমরা যে ম্যালেরিয়া বলছো, এটাই আমি খুশি যে ম্যালেরিয়াটা তোমাদের ফিলট্রাক্সে হয়, এটা তোমরা জানো। এখন এটা ট্রান্সমিটেড হয়, একটা তো ধরো ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে, ভালো কথা। কিন্তু একটা পেশেন্টের থেকে আরেকটা পেশেন্টে হতে পারে থ্রু দা বাইট অফ দা প্লাজমোডিয়াম। একটা মসকিটো একটা বাইট দিয়ে হয় প্লাজমোডিয়াম, কিন্তু এটা সে এই অর্গানিজমটাকে ট্রান্সমিট করে থাকে। এই যে তোমার যে প্যারাসাইট, ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা আছে, হ্যাঁ, ওইটাকে তোমার ট্রান্সমিট করে অ্যানোফিলিস একটা মসকিটো। স্পেসে তোমার অর্গানিজমটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, আর এটা ট্রান্সমিট করতেছে একটা যে মসকিটো, সেটার নাম হচ্ছে অ্যানোফিলিস মসকিটো। মশার যে বলি মসকিটো বাইট, সেটার নাম হচ্ছে অ্যানোফিলিস। আর যে জিনিসটা মানে যেটা তোমার ট্রান্সমিটেড ম্যালেরিয়া পজিটিভ এজেন্ট হলো প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম ব্লাডে তোমার আছে কিনা সেটাও কিন্তু স্ক্রিনিং করা হয়। তাহলে দেখছো, ভাইরাসের মধ্যে আমরা করে থাকি আরেকটা ভাইরাস করে থাকি, যেটা তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, আবার ব্লাড দিয়েও ট্রান্সমিটেড হয়। মনে আছে? এইচআইভি। ভেরি গুড, ভেরি গুড। খুবই ভালো একটা জিনিস বলছো, যে প্রথমে বলছো ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি সি। সো এইচআইভিটা মাথায় রাখতেই হবে। এইচআইভি প্রথমে বলবা, এরপর হেপাটাইটিস এর মধ্যে দুইটা, হেপাটাইটিস বি সি, এই দুইটা আমাদের স্ক্রিনিং করা হয়। তার মধ্যে বলবা এরপরে ব্যাকটেরিয়া, অনলি ওয়ান ব্যাকটেরিয়া যেটা ট্রান্সমিটেড হয় থ্রু দ্য ব্লাড। নাম কি বললাম? ওই ব্যাকটেরিয়াটার নাম ট্রেপোনেমা প্যালিডাম। ট্রেপোনেমা প্যালিডাম। Very good. আর only one protozoa, একটা কিন্তু ট্রান্সমিটেড হয় through the blood. এটার নাম কি? প্লাজমোডিয়াম। That is called Plasmodium species. হ্যাঁ, এটা which causes কি হয়, এটা কি ঘটায়, কি তৈরি করে? ম্যালেরিয়া। Malaria. ওকে, ভেরি গুড। তাহলে তোমরা কিন্তু এতগুলা কিন্তু ইনফরমেশন কিন্তু জেনে গেলা যে ব্লাডের মাধ্যমে কি কি ট্রান্সমিটেড হয়। আরো কিন্তু অনেক কিছুতে ট্রান্সমিটেড হয়, বাট আমরা এগুলা হচ্ছে কমনলি স্ক্রিনিং করে থাকি। যেই ইজিলি কিছু টেস্ট আছে যেগুলা মানে উইদিন শর্ট পিরিয়ডে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে স্ক্রিনিং করে আমরা পেশেন্টটাকে ব্লাড ট্রান্সফিউশনের জন্য রেডি করতে পারি। আমার কথা বলছি এগুলো হচ্ছে বেসিক জিনিস। দেখতে আরো অনেক জিনিস আছে ট্রান্সমিটেড, বাট এই বেসিক গুলো দেখতে থাকি, এগুলো হচ্ছে কমনলি ট্রান্সমিটেড এবং এদের কাউন্ট অনেক বেশি। সেই জন্য অ্যাটলিস্ট যে মেজর ডিজিজ গুলা যাতে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যাতে না হতে পারে, সেই জন্য আমাদেরকে ইমিডিয়েট কিছু স্ক্রিনিং করতে হয়। এটা করার পরে আমরা যখনই দেখি নেগেটিভ, তখনই কিন্তু ট্রান্সমিটেড করি। কথা বুঝতে পারছো? তাহলে তোমরা অনেক কিছু জিনিস বললাম। আমি যদি কখনো বলি which virus is transmitted through the blood transmission, তাহলে কি কি বলবা? অলরেডি এক্সাম্পল কিন্তু দিয়ে দিচ্ছ আমাকে। এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। হ্যাঁ, হেপাটাইটিস সি। ওকে, আরেকটা কিন্তু বি এর সাথে বি রিলেটেড সম্পূর্ণ। হ্যাঁ, বিটাও সেম। তোমার বি যেখানে আছে বিটাও। আচ্ছা, এটা একটা গেল ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বলে ফেলবা যে এইচআইভি, হেপাটাইটিস বি, সি, ডি, these are transmitted through the blood transfusion. মেজর কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আর সেক্সুয়ালি যদি বলি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ভাইরাস, নাইসেরিয়া, গনোরিয়া। এইচআইভি। ভেরি গুড। এটা কিন্তু সেক্সুয়ালি কিন্তু ট্রান্সমিটেড হয়। হ্যাঁ, বাট এইচআইভি অলসো ট্রান্সমিটেড ব্লাড ট্রান্সমিশনেও কিন্তু হয়। ওকে,
ব্লাড দিয়েও হতে পারে, আবার সেক্সুয়াল রুটেও কিন্তু হতে পারে। আমার কথা বুঝছো? আচ্ছা, আরেকটা বলো, মেয়েদের একটা ডিজিজ হয় যেটার ভ্যাকসিন আছে ইদানিং কালে, হিউম্যান, তোমরা কিন্তু খেয়াল করছো কি? হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যে বলছো, আমি তো তোমাদের নাম জানি না, বাট আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতেছি যে তোমরা ইউ আর রিলেটেড উইথ দিস ভাইরাস, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস ভাইরাস, যে নামগুলা জানো এবং এটা কোন রুটে ট্রান্সমিট হয় সেই জিনিসটা জানো। জানো, এই জিনিসগুলি ভালো লাগে, যে ছোট ছোট জিনিসগুলো। ম্যাম ক্লাস চলতে চাই। হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা। একটা ক্লাস আমি ক্লাস আমি বেরিয়েছি ম্যাম 12টা ক্লাস ম্যাম।